আমি চরম বিশ্বাসঘাতকতার এবং প্রতারণার শিকার। যে সে 9 বিঘা জমি দাতার কাছ থেকে নিছে 50 শতকে বিঘা, কিন্তু সে গোপনে আমাকে 33 শতকে বিঘা আমার নামে রেজিস্ট্রি করে নিছে। মানুষ মনে করতেছে সে তো খুব সম্মানীয়, আসলে তো সে একটা মুখোশধারী মানুষরূপী একটা জানোয়ার বলা চলে। আমার নাম হচ্ছে একে মনিরুজ্জামান। আমি কানাডাতে আছি 2014 সালে কানাডাতে গিয়েছি। 14 সাল, তার মানে প্রায় 14 বছরের উপরে। জি, 14 বছরের উপরে। আপনি বলছিলেন যে আপনি কানাডায় খুব একটা ভালো জব করেন, আপনার কষ্টার্জিত অর্থ, সেই অর্থ দিয়ে আপনি দেশে কিছু বিনিয়োগ করেছিলেন, কিছু জমি জমা কিনেছিলেন, তারপরে খুব আপনার ঘনিষ্ঠ আপন বন্ধুর দ্বারাই প্রতারিত হয়েছেন। জি, কিভাবে এই কাহিনীটা একটু আমাদেরকে জানান। জি, আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক, তার কারণ আমি চরম বিশ্বাসঘাতকতার এবং প্রতারণার শিকার। তা সেটা আসলে আমরা যেহেতু বিদেশে থাকি প্রথমে বুঝতে পারিনি, আর আমরা যারা বিদেশে থাকি তাহলে দেশে কাউকে না কাউকে আমাদেরকে বিশ্বাস করতেই হয়। তা আমি বাংলাদেশে ব্যাংকে চাকরি করাকালীন সময় আমার ব্যাংকের ক্লায়েন্ট হিসেবে খুলনার শেখ আবেদ আলী, একজন জমি ব্যবসায়ী, তার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং সে আমাকে রিকোয়েস্ট করে যে আপনি আমার প্রজেক্টের পিছনে জমি কেনেন। তা সে আমাকে প্রথমে একটা লুক্রেটিভ জমি কেনার জন্য প্রস্তাব দেয় এবং ওই জমিটা খুবই একটা প্রসপেক্টিভ জমি ছিল। তা ওইটা জমিটা কেনার জন্য আমি আমার ডিপিএস গুলো ক্যাশ করে ফেলি, তারপর আমার কিছু স্টক ছিল সেগুলো ক্যাশ করে ফেলি। ঠিক যখন আমার ডিপিএস ভাঙ্গানো হয়ে গেছে, এফডিআর ভাঙ্গানো হয়ে গেছে, শেয়ার বিক্রি করা হয়ে গেছে, তখনই উনি আমাকে এসে বলে যে না, ওই জমিটা তো আপনাকে কিনে দেওয়া সম্ভব হচ্ছে না, আমার প্রজেক্টের পিছনে কিছু বিলান জমি আছে, ওইগুলো আপনি কেনেন। মানে আমাকে একটা ট্র্যাপ করে ফেলছে। হ্যাঁ, যে আমার এখন ক্যাশ করা হয়ে গেছে সব অ্যাসেট গুলো, ফিক্সড অ্যাসেট গুলো। তখন আমি ঠিক বিদেশে যাওয়ার জন্য ব্যস্ততার কারণে ভাবলাম যে ওই টাকাগুলো আমি কোথায় ইনভেস্ট করব। তখন সে আমাকে বললো যে আপনার প্রজেক্টের পিছনে কিছু বিলান জমি আপনাকে কিনে দেয় এবং আমি দেখাশুনো করে রাখবো, আপনার কোনো চিন্তা করা লাগবে না, জমিগুলো কিনে রেখে যান। তখন সে বলল যে তার সাথে আমার একটা কথা হলো যে সে আমাকে 9 বিঘা জমি কিনে দিচ্ছে একজন খুলনা শহরের ভদ্র সম্ভ্রান্ত পরিবার থেকে, এবং তারা খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ। তা তাদের কাছ থেকে আমাকে 9 বিঘা জমি কিনে দেওয়ার জন্য প্রস্তাব দিল। আমি 9 বিঘা জমিরই দাম দিয়ে দিলাম। কিন্তু সে এখানে আমার সাথে আরেকটা বাটপারি করলো যে সে 9 বিঘা জমি দাতার কাছ থেকে নিছে 50 শতকে বিঘা, কিন্তু সে গোপনে আমাকে 33 শতকে বিঘা আমার নামে রেজিস্ট্রি করে নিছে। আর বাকি যে এক্সট্রা 17 শতক জমি সে এইটা মানে গোপনে চুরি করে তার ভাগ্নের নামে, ইনামুল হকের নামে জমিটা রেজিস্ট্রি করে নিছে। মানে আমার টাকা দিয়ে জমি কিনলো, কিন্তু আমাকে কম দিল, দিয়ে ওই এক্সট্রা জমিটুকু তার ভাগ্নের নামে কিনে নিল। তার ভাগ্নের নামে জমি কিনলো 1 একর 25 শতক জমি। এই 1 একর 25 শতক তার ভাগ্নের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিল, আর আমাকে 9 বিঘা জমি 33 শতকে রেজিস্ট্রি করে দিল, কিন্তু কিনছে কিন্তু 50 শতকে। এই প্রতি 1 বিঘা জমিতে 17 শতক সে আমার সাথে জালিয়াতি করে তার ভাগ্নের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিল। তারপরে আমাকে বললো যে হ্যাঁ, আপনার জমি দলিল আমার কাছে আছে। আমি তো ব্যস্ততার কারণে কানাডায় চলে গেলাম। তাহলে তার কাছে তার বাসায় দলিল ছিল। আসলে বিশ্বস্ততা এবং সম্পর্কটা এত বেশি ছিল, আমি জীবনে কখনো কল্পনা করিনি যে সে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে। এই জন্য তার বাসায় জমি ছিল, সে জমি দেখাশুনো করে রাখছে, সে জমি চাষাবাদ করে আমার শ্বশুরের কাছে জমি দিয়ে আসছে। কিন্তু যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না, আমি কানাডা থেকে তাকে তাগাদা দিচ্ছিলাম যে আপনি আমার কাইন্ডলি জমিটা, আমি আসি, মেপে টেপে আমাকে বুঝাই দেন, আমি বাউন্ডারি দিয়ে আবার কানাডায় চলে যাই। তা আমি এইভাবে 2 বার এর আগে আসছি, 3 বার আসছি। তা 3 বারই সে বিভিন্ন ছল চাতুরি করে, সে জানে যে 3 সপ্তাহ বেশি আমি বাংলাদেশে থাকতে পারবো না, ছল চাতুরি করে ওই 3 সপ্তাহ কাটায় দেয়। আর যেহেতু আমার চলে যেতে হয়, আমার জব থেকে ছুটি নেই, আমি দেশে আবার কানাডায় ফিরে যাই। তা 3 বার যেহেতু আমি এসে ফিরে চলে গেছি এবং আমাকে জমি বুঝাই দেয়নি, কাগজ বুঝাই দেয়নি, 2022 সালে আমি লাস্ট আসছি। তখন কিন্তু আমার মনের মধ্যে একটু খটকা শুরু হয়েছে যে আমাকে এইভাবে ঘোরাচ্ছে কেন, আমার সাথে তার এত ভালো সম্পর্ক। তখন 2022 সালে আমাকে সে একটা দলিল দেয় এবং সেই জমির কোনো মিউটেশন কিছুই রেডি করা নেই। তারপরে সেই দলিল নিয়ে যখন আমি মিউটেশন করতে যাই, তখন আমি জানতে পারি যে সে ওই যে আমাকে 17 শতক করে জমি কম দিয়ে 1 একর 25 শতক জমি তার ভাগ্নের নামে লিখে নিছে,
ওই 1 একর 25 শতক জমি এগেনস্টে সে বিভিন্ন মানুষের কাছে 3 একরেরও বেশি বিক্রি করে ফেলছে। তার ভাগ্নের নামে তো পাওয়ার অফ অ্যাটর্নি 1 একর 25 শতক। এখন সেই 1 একর 25 শতকের বেশি তো বিক্রি করতে পারবে না, কিন্তু সে ওই 1 একর 25 শতকের বিপরীতে বিভিন্ন মানুষের কাছে 3 একর 15-20 শতক জমি বিক্রি করে দিছে। তা এই যে এক্সট্রা 2 একর জমি সে বিক্রি করলো, তাদের তো জমি দিতে পারবে না। তখন সে এই এক্সট্রা জমি যাদের কাছে বিক্রি করছে তাদেরকে আমার জমির উপরে বসায় রাখছে। আচ্ছা, আমার জমির উপরে বসায় রেখে আমার জমিটা বেদখল করায় দিছে এবং মনে করছে যে মনিরুজ্জামান তো কানাডা থেকে এসে কখনোই এই কোর্ট কাচারি করে জমি উদ্ধার করতে পারবে না। এখন আমি যখন মিউটেশন করতে গেছি, আমার আমিন দিয়ে ওইখানে জমি মেপে বুঝে নিতে গেছি, তখন তারা এসে বলতেছে আমরা তো আবেদ আলীর কাছ থেকে জমি কিনছি, কিনে আবেদ আলী আমাদেরকে এখানে বসায় দিছে। তো এখন সে আসলে আমার সরলতার সুযোগ নিয়ে, আমার বিশ্বস্ততার সুযোগ নিয়ে, আমার সম্পর্কের একটা সুযোগ নিয়ে সে আমার সাথে এরকম জালিয়াতি করে এখন আমি আমার জমি আর বুঝে পাচ্ছি না। আমাকে এখন কোর্টে যেতে হবে, মামলা করতে হবে, জমি উদ্ধার করতে হবে। আর সে এখন বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে ঠিক আছে, মনিরুজ্জামান কিভাবে জমি পায় আমি দেখে নেব। অথচ আপনি বলছিলেন যে তার ফ্যামিলিকে আপনি কিভাবে করছেন, তার ছেলেকে। ও হ্যাঁ, এটাও একটা কথা। আপনার মানে মনে করেন যে একটা মানুষের সাথে সম্পর্ক কত ভালো হলে সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে যে স্যার আমার ছেলেটা তো দেশে কিছুই করতে পারেনি, ও খায় দায় ঘুরে বেড়ায়, ওকে একটু কানাডায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তার ছেলেকে, তার নাতিকে এবং পুত্রবধূকে কানাডায় নিয়ে যাওয়ার জন্য আমি 100% সার্বিক সহযোগিতা করছি। এবং তার ছেলে কানাডায় যে প্রথমে আমার বাসায় থাকছে, স্পন্সর করে, হ্যাঁ আমার বাসায় থাকছে। ইভেন শেখ আবেদ আলী নিজে কানাডায় যে আমার বাসায় থেকে এসছে। তারপরে আপনি জানেন যে সে ট্যুরিস্ট হিসেবে গেছে, সে তো আর কানাডায় পার্মানেন্ট থাকতে পারবে না। তার কানাডায় তার ছেলেকে, পুত্রবধূকে এবং নাতিকে আমি কানাডায় নিয়ে যে বিভিন্ন লয়ারের সাথে কানেকশন করায় দিয়ে লিগাল কাগজপত্র পাওয়ার জন্য যত হেল্প করা লাগে সব করছি, এবং তারা কেসে উইনও করছে। এবং মনে করেন সেই কেস চলাকালীন সময় তার ছেলে তো ওই দেশে অবৈধ ছিল, সে তো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না, ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে না। তার ছেলে আমার ক্রেডিট কার্ড ইউজ করছে বহুদিন যাবত। একটা মানুষের বাসা ভাড়াও, হ্যাঁ বাসা ভাড়া, মনে করেন একটা অবৈধ মানুষের কাছে তো কেউ বাসা ভাড়া দেবে না। আমার নামে আমি বাসা ভাড়া করছি, ওনার ছেলে থাকছে সেই বাসায় বছরেরও বেশি সময়। একটা মানুষের সাথে কত ভালো সম্পর্ক হলে এই জিনিসগুলো একটা মানুষ করে। তা আমি তো মানে জীবনেও চিন্তা করিনি যে সে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে, বেইমানি করবে। তো আপনি এই প্রতিকার পাওয়ার জন্য আপনি কোথায় কোথায় আপনি আবেদন করছেন? আমি প্রতিকার পাওয়ার জন্য প্রথমে আসছি, এসে আমি খুলনা ডিসি অফিসের ডিসি স্যারের কাছে যে একটা অভিযোগ দিয়ে আসছি, পুলিশ কমিশনার স্যারের কাছে যে একটা অভিযোগ দিয়ে আসছি, এবং স্যারকে রিকোয়েস্ট করছি স্যার আপনি সুষ্ঠু তদন্ত করে, আমি একজন প্রবাসী, আমি বিশ্বাসঘাতকতার শিকার এবং এই ভূমিদস্যু আমার সাথে জমির প্রতারণা এবং জালিয়াতি করছে, আপনি সুষ্ঠু তদন্ত করে আমাকে একটা প্রতিকার করার ব্যবস্থা করেন। পুলিশ কমিশনার স্যার বলছে হ্যাঁ আমরা জানি তার সম্পর্কে, কিন্তু আপনি যেরকম এসে অভিযোগ দিচ্ছেন এরকম সাধারণত কেউ দেয় না, আমরা তদন্ত করার ব্যবস্থা করছি। আর এইখানে আরো একটু ফাঁক ফোকর আছে, সে কিন্তু এই প্রশাসন কেউ ইউজ করে এই ভূমিদস্যুতা করে। যেমন ধরেন তার জমির উপরে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা পুলিশ প্রশাসন ভাড়া নিয়ে থানা দিছে, কিন্তু সে সবাইকে বলে বেড়ায় যে আমি পুলিশ প্রশাসনকে জমি দান করছি, এবং এই দান করা জমির উপরেই থানা গড়ে উঠছে। তখন মানুষ, সাধারণ মানুষ মনে করে কি যে ওরে বাবা, ও তো পুলিশকে জমি দান করছে, ওর জমির উপরে পুলিশের থানা, কেউ ওর বিরুদ্ধে অভিযোগ দিতে সাহস পায় না। আর একটা বিষয় আপনাকে আমি বলে রাখতে চাই, ওর একটা, এই ভূমিদস্যু শেখ আবেদ আলীর একটা লাইসেন্স করা অস্ত্র আছে। আচ্ছা, এই আপনি জানেন একজন সাংবাদিক হিসেবে যে লাইসেন্সধারী অস্ত্র একমাত্র যার নামে লাইসেন্স থাকবে সে ছাড়া ওই অস্ত্রটা কিন্তু কেউ ইউজ করতে পারবে না। রাইট। কিন্তু তার এই লাইসেন্স করা অস্ত্রটা, তার একটা বডিগার্ড আছে, আচ্ছা, বিল্লাল নাম, যে খুলনা শহরে বিল্লাল ওরফে পকেটমার বিল্লাল নামে পরিচিত। এই বডিগার্ড তার লাইসেন্সধারী অস্ত্র সবসময় ইউজ করে, এবং যেটা আইনের দৃষ্টিতে একটা ক্রাইম। এটা আইনের দৃষ্টিতে একটা ক্রাইম। আমি জানি না যে এটা কিভাবে এখনো পুলিশ প্রশাসনের নজরে যায়নি, এটা কিভাবে এখনো সাংবাদিকরা জানতে পারেনি, যে এই বিষয়টা নিয়ে এখনো কেন রিপোর্ট হয়নি।
যে তার নামে লাইসেন্স করা অস্ত্র কেন তার বডিগার্ড সবসময় ইউজ করবে? এবং আপনি চিন্তা করে দেখেন যে তার নামে লাইসেন্স করা অস্ত্র তার বডিগার্ড নিয়ে যদি তার সাথে সাথে সবসময় ঘুরে বেড়ায়, তখন তার আশেপাশে যাদের সাথে সে জমির প্রতারণা জালিয়াতি করে তাদের মনের মধ্যে তো একটা ভীতি সঞ্চার কাজ করে, ওরে বাবা ও লাইসেন্সধারী বডিগার্ড, অস্ত্রধারী বডিগার্ড নিয়ে ঘোরে, ওর বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে যাবে বলেন? আর প্রশাসনের কিছু দুষ্টু লোক আছে, তাদেরকেও ডেকে নিয়ে একটু ভালো দাওয়াত খাওয়ায়, একটা গিফট দেয়, তাদের সাথে একটা সেলফি তুলে ওইটা ফেসবুকে দিয়ে দেয়। মানুষ দেখে ওরে বাবা এর তো প্রশাসনের অমুকের সাথে ভালো লিয়াজ আছে, সম্পর্ক আছে, বড় বড় হাই অফিসিয়ালদের সাথে ছবি তুলেই তার সেলফি দিতে দেরি নেই। এখন এইগুলো ফেসবুকে মানুষ দেখে মনে করে ওরে বাবা ওর বিরুদ্ধে তো অভিযোগ দেওয়া যাবে। বুঝতে পারছি, ওই সেই আবেদ আলীর মতনই আর কি। হ্যাঁ, সেই আবেদ আলীর মতো। তারপরে মনে করেন দেখা যাচ্ছে আমি সেদিন ফেসবুকে একটা ওনার ছবি দেখলাম, বেশ কিছু সাংবাদিকরা ডেকে নিয়ে সংবর্ধনা দিচ্ছে। এখন মানুষ মনে করে ওরে বাবা সাংবাদিকদের সাথে তো তার বেশ ভালো সম্পর্ক, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ করা যাবে না। তা এই যে সে বিভিন্ন জায়গায় ডোনেশন দিয়ে বিভিন্ন প্রোগ্রামে প্রধান অতিথি হচ্ছে, বিশেষ অতিথি হচ্ছে, মানুষ মনে করতেছে সে তো খুব সম্মানীয়। আসলে তো সে একটা মুখোশধারী, একটা মানে মানুষ রূপী একটা জানোয়ার বলা চলে। নাইলে এইরকম আমি আপনাকে যেটুকু বললাম না, এটা তো আমার সাথে যে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, মানুষের মধ্যে সামান্য মনুষ্যত্ব, বিবেক যদি থাকে, আমি তো তার উপকার করছি, সে তো বলতে পারবে না আমি কখনো তার অপকার করছি। বাংলা সাহিত্যে একটা শব্দ আছে কৃতজ্ঞ, এটার আপনি ইংলিশে কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না, এটা কিন্তু বাঙালিদের জন্য প্রযোজ্য। তা আমি তার উপকার করছি, সে আমার অপকার করছে, তার জন্য এই শব্দটা প্রযোজ্য, কৃতজ্ঞ। না, ধন্যবাদ আপনার। এখন আমার কিছুই চাওয়া নেই, আমি চাই যে আমি একজন কানাডিয়ান প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার ন্যায় যেটা ন্যায়ের পক্ষে পালন করে আমার জমিটা যেন আমি ফেরত পাই। আর যদি এর মধ্যে কোনো অন্যায় থাকে, যে আমার সাথে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, বেইমানি করছে, প্রমাণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। জি, ধন্যবাদ আপনাকে। আমরাও প্রত্যাশা করি যে অবশ্যই আপনি সুবিচার পাবেন এবং এই সুবিচার একটা দৃষ্টান্ত হোক, যাতে কোনো প্রবাসী দেশে এসে প্রতারণার শিকার না হয়। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।